আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কাছের এবং দূরের যেখান থেকে আজকের ক্লাসটি দেখছো, সকলকে জিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে বাক্য পরিবর্তন, আবার কনভার্সন অফ সেন্টেন্স মানেও কিন্তু বাক্য পরিবর্তন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে বাক্য পরিবর্তন, কনভার্সন অফ সেন্টেন্স মানেও কিন্তু বাক্য পরিবর্তন। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কনভার্সন অফ সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স? কনভার্সন অফ সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি? তোমরা উদাহরণটি লক্ষ্য করো। আমি এখানে কনভার্সন অফ সেন্টেন্স দেখো লিখছি, হি ইজ আ গুড বয়। এটা পরিবর্তন করলে হি ইজ নট আ গুড বয়। আমি বলেছি সে একজন ভালো ছাত্র, সে একজন ভালো বালক। কনভার্সন অফ সেন্টেন্সে লিখেছি হি ইজ নট আ গুড বয়, সে একজন ভালো বালক নয়। অর্থ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, অর্থ বিপরীত হয়ে গেছে। অর্থ পরিবর্তন করে সেন্টেন্স পরিবর্তন করাকে কনভার্সন অফ সেন্টেন্স বলে। আর দ্বিতীয় পর্যায়ে দেখো আমি লিখছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হি ইজ আ গুড বয়। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বাক্য পরিবর্তন লিখছি ইজ আ গুড বয়, সে কি একজন ভালো ছাত্র নয়, সে কি একজন ভালো বালক নয়। অথবা হি ইজ নট আ ব্যাড বয়, সে একজন খারাপ বালক নয়। অর্থাৎ অর্থ একই আছে। এখানে পরিবর্তন করেছে। তাহলে বোঝা গেল কনভার্সন অফ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো অর্থ পরিবর্তন করে বাক্য পরিবর্তন করা, আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো অর্থ ঠিক রেখে বাক্য পরিবর্তন করা। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা সহজে বুঝতে পারলে কনভার্সন অফ সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে পার্থক্য। তোমাদের পরীক্ষায় যেটা পড়বে সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স। ব্র্যাকেটের নির্দেশনা অনুযায়ী বাক্য পরিবর্তন করতে হয়। এক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মূলত চারটি অংশ আমি এখানে লিখে রাখছি। প্রথম অংশে সেন্টেন্স প্যাটার্নের উপরে প্রশ্ন, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। সেন্টেন্স প্যাটার্নের উপরে প্রশ্ন থাকবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। এটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথম পার্ট। দ্বিতীয় অংশে থাকবে ডিগ্রির উপরে প্রশ্ন, অর্থাৎ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভের উপরে প্রশ্ন থাকবে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তৃতীয় পর্যায়ে প্রশ্ন থাকবে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স এবং এর উপরে প্রশ্ন থাকবে। চতুর্থ পর্যায়ে প্রশ্ন থাকবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হবে, প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথম অংশ, অর্থাৎ সেন্টেন্স প্যাটার্নের পরে যে প্রশ্ন হবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ এবং অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। এখানে
সেন্টেন্স দুইটি উদাহরণ লিখে রাখছি। হিজ শব্দের অর্থ হলো উদাহরণ। আমি এখানে দুইটি উদাহরণ লিখে রাখছি। হি ইজ আ টিচার। হি ইজ আ টিচার নেগেটিভ করতে হবে। হি ইজ নট ডুইং দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। ব্র্যাকেটের নির্দেশনা অনুযায়ী আমরা এই সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক সেন্টেন্স দেওয়া আছে, আমরা এটিকে না বোধক করব। আর দ্বিতীয় সেন্টেন্স হি ইজ নট ডুইং দ্য ওয়ার্ক, এটা হলো একটা নেগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আমরা হ্যাঁ বোধক করব। তার আগে তোমাদের একটি কথা মেমোরাইজ করে রাখতে হবে, সেটা হলো সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায় প্রত্যেকটা বইয়ে। অর্থাৎ বাজারে যে বইগুলো আছে তোমরা অধিকাংশ বইয়ে দেখবে যে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার। আসলে শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার না, বইয়ে লেখা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। আসলে বর্ণনা অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, প্রত্যেকটা সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ নেগেটিভ, ইম্পারেটিভ অ্যাফার্মেটিভ, ইম্পারেটিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, অপটেটিভ অ্যাফার্মেটিভ, অপটেটিভ নেগেটিভ, এক্সক্লামেটরি অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, এক্সক্লামেটরি নেগেটিভ। প্রত্যেকটা সেন্টেন্সকেই কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। তা আমরা এখানে হ্যাঁ বোধক সেন্টেন্সগুলোকে না বোধক করতে বলবে, আর না বোধক সেন্টেন্সগুলোকে হ্যাঁ বোধক করতে বলবে। আর হ্যাঁ বোধক এবং না বোধক উভয় প্রকার সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে বলা হবে। তাহলে আমরা কি বুঝলাম? হ্যাঁ বোধক সেন্টেন্সগুলোকে নেগেটিভ করতে বলা হবে, আর না বোধক সেন্টেন্সগুলোকে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক করতে বলা হবে। আর অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ উভয় প্রকার সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে বলা হবে। তাহলে কিভাবে আমরা এটা চেঞ্জ করব এটা এখন দেখে নিই। আমি মুছে দিচ্ছি, তোমরা এগুলো খাতায় লিখে দেবে। He is a teacher. প্রিয় শিক্ষার্থী, ব্র্যাকেটে নেগেটিভ, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ যেটাই লেখা থাক আমরা সকল সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভে রূপান্তরিত করব। এক ঢিলে 3 পাখি মারা হবে। আমরা যদি ইন্টারোগেটিভ করার কৌশলটি শিখে নিতে পারি তাহলে অ্যাফার্মেটিভের ক্ষেত্রেও একই উত্তর হবে, নেগেটিভের ক্ষেত্রেও একই উত্তর লিখব, ইন্টারোগেটিভের ক্ষেত্রেও একই উত্তর লিখব। তাহলে এক ঢিলে 3 পাখি মারা হবে। যদি এক ঢিলে 3 পাখি মারা সম্ভব হয় তাহলে 3 ঢিলে 3 পাখি মারার দরকার নেই। তাহলে লক্ষ্য করো, হি ইজ আ টিচার। সেন্টেন্সকে হ্যাঁ বোধক আছে, তাহলে নিঃসন্দেহে এটা না বোধক অথবা ইন্টারোগেটিভ করতে বলা হয়। তাহলে আমরা নেগেটিভ, আমি পূর্বে বলেছি ব্র্যাকেটে নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ যাই লেখা থাক না কেন আমরা সেন্টেন্সটিকে আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। প্রিয় শিক্ষার্থী, এক্ষেত্রে তোমাদেরকে অক্সিলিয়ারি ভার্বগুলো মুখস্থ রাখতে হবে। ইতিপূর্বে তোমরা অক্সিলিয়ারি ভার্ব মুখস্থ করেছো, আমি এখানে একটু নোট দিয়ে দিচ্ছি। তোমরা এই অক্সিলিয়ারি ভার্বগুলো মুখস্থ রাখবে। ইজ, আর, was, were, have,
shall, should, will, would, can, would, may, might, must, need. তোমরা অক্সিলিয়ারি ভার্বগুলো মুখস্থ রাখবে। যে কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে বাক্যের শুরুতে এই অক্সিলিয়ারি ভার্বগুলো লিখতে হবে। ইন্টারোগেটিভ যে কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে আমরা এই সূত্রটি প্রয়োগ করব। প্রথমে অক্সিলিয়ারি ভার্ব প্লাস এমটি নটের সংক্ষিপ্ত রূপ প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস এক্সটেনশন বা অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্ক। প্রিয় শিক্ষার্থী, আমি অক্সিলিয়ারি ভার্বগুলো মুছে দিচ্ছি, নিশ্চয় তোমরা খাতায় নোট করে নিয়েছো। আমরা এক ঢিলে তিন পাখি মারব, অর্থাৎ ব্র্যাকেটে নেগেটিভ, অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ যাই লেখা থাক না কেন আমরা সেন্টেন্সটিকে ইন্টারোগেটিভ করব। এই সূত্রটি প্রয়োগ করে আমরা ইন্টারোগেটিভ করব। প্রথমে অক্সিলিয়ারি ভার্ব লিখব, তারপরে সংক্ষিপ্ত নট লিখব, অর্থাৎ ইজ থাকলে ইজন্ট, আর থাকলে আরন্ট, শ্যাল থাকলে শ্যান্ট, উইল থাকলে ওন্ট, ডু থাকলে ডোন্ট, এইভাবে ক্যান থাকলে ক্যান্ট, কুড থাকলে কুডন্ট, মে থাকলে মেন্ট, মাস্ট থাকলে মাস্টেন্ট। এইভাবে আমরা অক্সিলিয়ারি ভার্বটা প্রথমে লিখব। সেন্টেন্স যদি হ্যাঁ হয় তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব, অর্থাৎ বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব তারপরে সংক্ষিপ্ত এনটি। তাহলে হি ইজ আ টিচার, এই সেন্টেন্সটি আমরা নেগেটিভ করব, লিখব নেগেটিভ করব ইন্টারোগেটিভ, এই সূত্র প্রয়োগ করে ইন্টারোগেটিভ করব। তাহলে বাক্যের শুরুতে আমরা অক্সিলিয়ারি ভার্ব লিখব ইজ, এবার সংক্ষিপ্ত একটি নট লিখব একসাথে ইজন্ট। যেহেতু সেন্টেন্সটি হ্যাঁ উত্তর হবে না ইজন্ট। এবার পুরো সেন্টেন্সটি লিখে একটি কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব। ইজন্ট হি আ টিচার, এই কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। আমরা সেন্টেন্সটিকে নেগেটিভ করেছি, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভে পরিবর্তন করেছি। সেন্টেন্সটিকে নেগেটিভ ইন্টারোগেটিভ করেছি, নট যোগ থাকবার কারণে নেগেটিভ হয়ে গেছে। আর এই সেন্টেন্সটি যদি বলে ইন্টারোগেটিভ করো তাহলে ওই একই উত্তর হবে। তাহলে একই সেন্টেন্স যখন নেগেটিভ করতে বলবে তখন আমরা ইন্টারোগেটিভ করব, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ করব। আর যখন ব্র্যাকেটে লেখা থাকবে ইন্টারোগেটিভ তখন আমরা একইভাবে ইন্টারোগেটিভ করব। দ্বিতীয় উদাহরণটি দেখো, হি ইজ নট ডুইং দি ব্র্যাকেটে লেখা আছে অ্যাফার্মেটিভ করতে হবে। সেন্টেন্স কি আছে না বোধক, উত্তর হ্যাঁ বোধক করতে বলছে। তাহলে আমরা এই একই সূত্র প্রয়োগ করে এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করব, লিখব অ্যাফার্মেটিভ করব ইন্টারোগেটিভ, এই একই সূত্র প্রয়োগ করে। প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করো পূর্বের সেন্টেন্সে নট ছিল না, আমরা নট যোগ করেছি। আর এই সেন্টেন্সটি নেগেটিভ হওয়ার কারণে নট যোগ আছে, আমরা নট বাদ দিব।
তাহলে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বকে আগে লিখব ইজ, তারপরে পুরো সেন্টেন্সটি লিখে দেব ইজ হি ডুইং দ্য ওয়ার্ক, নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ কোয়েশ্চেন মার্ক ব্যবহার করব। তাহলে হ্যাবোধক সেন্টেন্স এবং না বোধক সেন্টেন্স আমরা নেগেটিভ এবং অ্যাফার্মেটিভে রূপান্তরিত করলাম। একই ঢিলে আমরা 3 পাখি মারলাম, অর্থাৎ ব্র্যাকেটে যদি নেগেটিভ লেখা থাকে, অ্যাফার্মেটিভ লেখা থাকে, ইন্টারোগেটিভ লেখা থাকে, আমরা সব সময় ইন্টারোগেটিভ করে ফেলব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি মুছে দিচ্ছি। আরো একটু উদাহরণ লক্ষ্য করো। হি, আমি এখানে ভিজ দিচ্ছি। ভিজ শব্দের অর্থ হলো উদাহরণ হি ইজ আ গুড স্টুডেন্ট। ব্র্যাকেটে লেখা আছে নেগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ এটাকে আমরা নেগেটিভ করতে পারবো, ইন্টারোগেটিভ করতে পারবো, অ্যাফার্মেটিভ করতে পারবো। তাহলে এই সেন্টেন্সটি নেগেটিভ করলে ইজ আছে অক্সিলিয়ারি ভার্ব, বাক্যের শুরুতে লিখলাম ইজ। যেহেতু সেন্টেন্সে নট নেই, আমরা সংক্ষিপ্ত নট যোগ করলাম ইজন্ট হি আ গুড স্টুডেন্ট। নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্ক। প্রিয় শিক্ষার্থী, এখানে আরো একটি জিনিস তোমাদের মেমোরাইজ করে রাখতে হবে, মাথায় রাখতে হবে। সেটা হলো, যদি তোমরা কেউ ইচ্ছা করো তাহলে বিপরীত শব্দ ব্যবহার করেও, অপোজিট ওয়ার্ড ব্যবহার করেও এই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে পারবে। সেটা কি হবে? হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট। হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট। আমি অপোজিট ওয়ার্ড ব্যবহার করেছি। গুড শব্দের অপোজিট ওয়ার্ড হলো ব্যাড। সে একজন ভালো ছাত্র। লিখেছি সে একজন খারাপ ছাত্র নয়। আমি পূর্বেই বলেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বৈশিষ্ট্য সবসময় অর্থ ঠিক রেখে পরিবর্তন করতে হবে, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। অর্থের পরিবর্তন করা যাবে না। তাহলে আমি বলেছি হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। নেগেটিভলি লিখেছি হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট, সে একজন খারাপ ছাত্র নয়, তার মানে ভালো ছাত্র। বিপরীত শব্দ ব্যবহার করে, অপোজিট ওয়ার্ড ব্যবহার করেও সেন্টেন্সটিকে লিখতে পারবে। সেই ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহার করতে হবে। আর এক ঢিলে 3 পাখি মারলে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব যখনই বাক্যের শুরুতে লিখবো তখন অবশ্যই কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। এই হলো পার্থক্য। যেহেতু সব শব্দের বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড হয় না, there are a lot of words have no opposite words. অনেক শব্দ আছে যার কোনো অপোজিট ওয়ার্ড লেখা যায় না। সেই ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ না করে উপায় নেই। কাজে প্রত্যেকটা সেন্টেন্সকে, অ্যাফার্মেটিভ হোক, নেগেটিভ হোক, ইন্টারোগেটিভ হোক, আমরা এক ঢিলে 3 পাখি মারব। অর্থাৎ সকল সেন্টেন্সগুলোকে হ্যাবোধক হোক, না বোধক হোক, আমরা ইন্টারোগেটিভ করে ফেলব। তাহলে এক ঢিলে 3 পাখি মারা হয়ে যাবে, অতি সহজে করা হয়ে যাবে। তবে হ্যাঁ, কেউ যদি ইচ্ছা করো, মনে করো যে আমি বিপরীত শব্দ ব্যবহার করে এটাকে নেগেটিভ করব, তাহলেও করতে পারবে। সেটা হলো এইভাবে। প্রিয় শিক্ষার্থী, এবার আসো বাক্যের ভিতরে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তাহলে কি
লাইক ফ্লাওয়ার, আই লাইক ফ্লাওয়ার। এই সেন্টেন্সটিকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ যেটা লেখা থাক আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করলে উত্তর কি হবে? দেখো এই সেন্টেন্সে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব নেই। অক্সিলিয়ারি ভার্ব না থাকলে তোমরা মনে রাখবে অক্সিলিয়ারি ভার্ব ছাড়া নেগেটিভ বা ইন্টারোগেটিভ করা সম্ভব না। তাহলে মূল ভার্ব অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব ভার্ব যদি ওয়ান দেওয়া থাকে, বেস ফর্ম দেওয়া থাকে, তাহলে আমরা ব্যবহার করব। যদি ভার্বের সাথে এস বা এস যোগ থাকে তাহলে ডাজন্ট ব্যবহার বা ডাজ নট ব্যবহার করব। আর যদি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্ব টু দেওয়া থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে ডিড নট ব্যবহার করব। ভার্ব ওয়ান থাকলে ডু নট, এস বা এস যোগ থাকলে ডাজ নট, ভার্ব টু থাকলে ডিড নট। তাহলে আমরা এখানে লিখবো নেগেটিভ করব ইন্টারোগেটিভ। তাহলে অক্সিলিয়ারি ভার্ব যেহেতু ভার্ব ওয়ান আছে তাহলে আমরা ডোন্ট ব্যবহার করব। ডোন্ট, তারপরে যা আছে সব লিখে দেবো। ডোন্ট আই লাইক ফ্লাওয়ার। জিজ্ঞাসা আছে, নট অফ ইন্টারোগেশন। এবার আরেকটা উদাহরণ লক্ষ্য করো। হি works in the field. এটা কিভাবে নেগেটিভ করব? এখানে ভার্বের শেষে এস বা এস যোগ আছে তাহলে ডাজন্ট ব্যবহার করব। ডাজন্ট হি work in the field? Doesn't he work in the field? আর একটু উদাহরণ লক্ষ্য করো। তোমরা খাতায় লিখে বলো হি went home. এখানে দেখো ভার্ব টু দেওয়া আছে, পাস্ট ফর্ম দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে নেগেটিভ করব? নেগেটিভ দিয়ে আমরা লিখব didn't he go? এখানে আমরা went ব্যবহার করতে পারবো না, যেহেতু go ভার্বের went পাস্ট ফর্ম ছিল, আমরা did ব্যবহার করেছি। তাহলে এই ভার্ব আর went লিখে আমরা বেস ফর্ম ব্যবহার করতে হবে। go home। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা ব্যতিক্রমধর্মী কিছু সেন্টেন্স আছে, সেগুলো পর্যায়ক্রমে কিভাবে নেগেটিভ করতে হবে, কিভাবে অ্যাফার্মেটিভ করতে হবে, কিভাবে ইন্টারোগেটিভ করতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদেরকে যে টিপস দেওয়া হলো, আশা করি আজকের ক্লাসটি ভালোভাবে মনে রাখবে, খাতায় লিখে লিখে মুখস্থ করবে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো আয়োজনে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।